প্রিয় সুধী, রেডিমেড গার্মেন্টস নিয়ে দেশ টিভির নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান rmgbd.net প্রেজেন্টস আরএমজি অ্যান্ড বাংলাদেশ পাওয়ার্ড বাই গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের পর্বে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিইউএফটি এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ মাসুদ হোসেন এবং সাবেক রাষ্ট্রদূত ও সচিব মিস্টার হুমায়ুন কবির। মিস্টার হুমায়ুন কবির, ডক্টর মাসুদ, আমাদের অনুষ্ঠানে স্বাগতম। অনুষ্ঠানের শুরুতেই আমরা সাম্প্রতিক কালের একটি প্রতিবেদন দেখব। চলুন একটা প্রতিবেদন দেখে নিই। দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাকের অবদান নিয়ে বিশ্বব্যাংক এবং বিআইডিএস যৌথভাবে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, তৈরি পোশাক খাতে প্রতি 1% উৎপাদন বাড়ার ফলে উল্লেখযোগ্য হারে কর্মসংস্থান বাড়ে। আবার যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তৈরি পোশাকের দাম বাড়লে তার ইতিবাচক প্রভাব পড়ে বাংলাদেশেও। চীন আস্তে আস্তে তৈরি পোশাকের ব্যবসা কমিয়ে দিচ্ছে। এটা বাংলাদেশের রপ্তানি আর কর্মসংস্থান বৃদ্ধির জন্য ভালো সুযোগ। তবে এর জন্য বাংলাদেশকে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। এই প্রতিযোগিতায় জিততে হলে দক্ষ শ্রমিক আর উৎপাদনশীলতা বাড়াতে হবে। তবে তৈরি পোশাকের বিশ্ব বাজারে নিজেদের অংশীদারিত্ব বাড়ানোর জন্য অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি কিছু বৈশ্বিক চ্যালেঞ্জও বাংলাদেশকে মোকাবেলা করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিযোগিতায় টিকতে হলে অভ্যন্তরীণ দক্ষতা বাড়াতে হবে। আবার টিপিপির মতো বৈশ্বিক কৌশলগত জোটও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। এসব মোকাবেলায় সচেষ্ট থাকতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং কম্বোডিয়ার মতো বাংলাদেশের শিল্পের কমপ্লায়েন্স এবং সাস্টেইনেবিলিটির বিষয়ে ক্রেতারা সন্তুষ্ট নয়। আবার পোশাকের গুণগত মানের দিক থেকেও এসব দেশের তুলনায় পিছিয়ে বাংলাদেশ। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছেন বিজেএমই এর সভাপতি। ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মতো আমাদের কমপ্লায়েন্স আর গুণগত মান নিয়ে ক্রেতারা সন্তুষ্ট নয়, এটা সত্য নয়। কারণ কারখানার কর্মপরিবেশ এবং পোশাকের মান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। বাংলাদেশকে আরো প্রতিযোগী সক্ষম করে তুলতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দক্ষতা উন্নয়ন খাতে মনোযোগ দিতে নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান তারা। প্রফেসর ডক্টর মাসুদ, আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাইব যে বিইউএফটির কর্মপরিধি এবং কার্যক্রম সম্বন্ধে আপনি আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ আপনাকে। 2000 সনের দিকে আরএমজি সেক্টরের সবচেয়ে বড় সংগঠন মালিকদের বিজিএমইএ, তারা একটা প্রতিষ্ঠান গড়ে তোলে, যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিআইএফটি, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন নিয়ে কিছু কার্যক্রম চালাচ্ছিল, বিশেষ করে বিএসসি ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, বিএসসি ইন ফ্যাশন ডিজাইন এবং কিছু ডিপ্লোমা প্রোগ্রামও চালাতো। ডিপ্লোমা প্রোগ্রাম চালাচ্ছিল। তো পরবর্তীতে দেখা গেল যে এইটা যথেষ্ট স্কিল ডেভেলপ করতে পারছে না এবং এই সেক্টরের জন্য একটা হায়ার লেভেল এডুকেশনাল ইনস্টিটিউশনের খুবই প্রয়োজন। অবশ্যই এই আন্ডারস্ট্যান্ডিং থেকে 2012 সালে আমাদের ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়, যেটার নাম দেই আমরা বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। এবং আমাদের কোর্স কারিকুলাম কার্যক্রমে যথেষ্ট পরিবর্তন আনি। এই প্রসঙ্গে একটা কথা বলি যে ম্যাকেনজি রিপোর্ট নামে একটা খুব ভালো প্রতিবেদন তৈরি হয়েছিল আরএমজি সেক্টর নিয়ে। সেখানে 6টা লিমিটেশনস বাংলাদেশের আরএমজি সেক্টরের আইডেন্টিফাই করেছিল। তার একটাই ছিল হিউম্যান রিসোর্সেস, যে স্কিল নাই কিংবা স্কিল যেই লেভেলে থাকা দরকার সেই লেভেলে নাই। এবং এইটা আমরা পরবর্তীতে বুঝতে পারি যখন হাজার হাজার এক্সপার্টিজ তারা কিন্তু আরএমজি সেক্টরে জব করছেন এবং করে যাচ্ছেন। বলা হচ্ছে মালিকরা বলছে যে সেই প্রয়োজনীয় তাদের সেই স্কিলড ম্যানেজমেন্ট নেই। হ্যাঁ, সেটা তারা ওনাদেরকে দিয়ে সেটা মিট আপ করাচ্ছেন। এখন যদি বিলিয়ন ডলার, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, বাট অ্যাম্বাসেডর হুমায়ুন কবির উনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন এবং আপনার কাছ থেকে আমরা এই জন্য জানতে চাইব যে নেগোসিয়েশন স্কিল এবং যেটা প্রফেসর মাসুদ বলছিলেন যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং পাশ্চাত্যের সাথে বাংলাদেশের পার্থক্যটা কোথায় এবং এর প্রয়োজনীয়তাটা কি আপনার কাছ থেকে শুনতে চাই। পাশ্চাত্যের সাথে আমাদের অনেক মিল আছে, অমিলও আছে। যেমন ধরুন, আমাদের এখানে আমরা প্রথম থেকেই কিন্তু সমস্যার সমাধানমুখী না হয়ে আমাদের পাঠ্যক্রম যদি বলেন, পারিবারিক পরিবেশ যদি বলেন, আমাদের সামাজিক যে আমরা কার্যক্রম পরিচালনা করি,
সব কিছুতে লক্ষ্য করবেন যে আমরা কিন্তু সমস্যার সমাধানের চাইতে সমস্যাটাকে পিছিয়ে দিয়ে জিয়ে রাখতে পছন্দ করি। এটা কিন্তু একটা কালচারাল, এটা একটা কালচারাল ডিফারেন্স। এখন এই ওরিয়েন্টেশনটা এটা একটা আপনার জন্য হ্যান্ডিক্যাপ তৈরি করে, বিকজ আমরা তো সমস্যাটা সমাধান শিখছি না। আর দ্বিতীয় যে বিষয়টা আপনি বলছেন যে বাইরের পৃথিবীতে সমস্যাটাকে উভয় পক্ষের মধ্যে গ্রহণযোগ্য একটা সমাধান খুঁজে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হয়। আমাদের কাঠামোটা বা আমাদের সামাজিক অবস্থা বলেন, আমাদের পেশাগত জগৎ বলেন, সেখানে কিন্তু আমরা এই উভয় পক্ষের জন্য যে জিতবার একটা সুযোগ আছে সেটা নিয়ে কিন্তু আমরা খুব ভাবতে চাই না, এবং সেই কারণে আমাদের দক্ষতার বড় ঘাটতি। আমরা এই বিষয়ে আরও আলোচনা করবো, একটা বিরতিতে যাব, বিরতি পরে এই বিষয়ে কন্টিনিউ করব। প্রিয় দর্শক, একটি সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। সবাইকে আবার স্বাগতম আরএনজি অ্যান্ড বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা কথা বলছি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির এবং প্রফেসর ডক্টর মাসুদের সাথে। ডক্টর মাসুদ, আপনার কাছে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে গার্মেন্টস সেক্টরের যে স্কিল ডেভেলপমেন্ট এবং সাস্টেইন গ্রোথ, এই প্রেক্ষাপটে আপনি কিভাবে মনে করছেন যে আপনার প্রতিষ্ঠান কিভাবে ভূমিকা রাখছে এবং কী করণীয়? ইদানিংকালে বাংলাদেশ আরএমজি সেক্টর নিয়ে যে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সাস্টেইনেবিলিটি নিয়ে, কারণ এটা ইমেজ ক্রাইসিস পরবর্তী যে একটা রিকভারি, সেই রিকভারিটা যথেষ্ট হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারে কন্ট্রোভার্সি হচ্ছে, এবং আমরা মনে করছি যে যথেষ্ট রিকভার করেছি, এবং বিদেশিরাও স্বীকার করছে যে হ্যাঁ আমাদের আরএমজি সেক্টরে যথেষ্ট উন্নতি হয়েছে। অনেক সময় আমরা কিন্তু আরএমজি সেক্টর নিয়ে সন্দিহান ছিলাম। পোস্ট এমএফএতে আমরা ভেবেছিলাম যে এটা সমস্ত কোটা চলে গেলে কি হবে, তারপরে রানা প্লাজার পরে আমরা খুবই ভয় পেলাম, সেটাও আমরা রিকভার করলাম। এখন হচ্ছে যে বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স ইস্যু আরএমজি সেক্টরের প্রতি, এটাই হচ্ছে ফিউচার চ্যালেঞ্জ। যে ইউরোপিয়ানরা যেমন বলছে যে 20% রিসাইকেল না দিলে আমরা ভবিষ্যতে আর আরএমজি নিব না, তারপরে বলছে যে লেবার ইউনিয়ন রাইটস দিতে হবে, তারপরে বলছে যে এখানে গ্রিন ফ্যাক্টরিজ করতে হবে। তো এই সমস্ত বিভিন্ন ধরনের যে কমপ্লায়েন্স ইস্যুগুলো তারা সামনে নিয়ে আসছে, বিশেষ করে আমি বলবো যে এটা হচ্ছে বায়ারদের প্রেসারে, এবং এই কারণে আমাদের আরএমজি সেক্টরের সাস্টেইনেবিলিটিকে যদি ধরে রাখতে হয় তাহলে স্কিল ডেভেলপমেন্ট ছাড়া কিন্তু উপায় নেই। ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। আমি আশা করব আপনি এই বিষয়ে একটু মন্তব্য রাখবেন। এর আগে আপনি বলছিলেন যে স্কিল ডেভেলপমেন্ট, দুটো বিষয় নিয়ে আপনি একই সাথে মন্তব্য রাখুন। অধ্যাপক সাহেব যেটা বললেন খুবই যুক্তিযুক্ত, এবং আসলে তো আমরা যদি গার্মেন্টস সেক্টরটাকে দেখি তাহলে এটা কিন্তু আমরা যেটা বলি লেবার ইনটেনসিভ ইন্ডাস্ট্রি, এবং বাংলাদেশের জন্য তো মেজর এমপ্লয়ার বলতে পারেন আপনি। তো প্রাইভেট সেক্টর এটাই সবচেয়ে ইয়েস অ্যাবসলিউটলি। কাজে সেই জায়গাতে, এবং নট অনলি দ্যাট, এটার একটা হিউজ সোশ্যাল ইমপ্লিকেশন আছে। এই যে 3-4 মিলিয়ন মহিলারা এখানে কাজ করছেন, তার আপনি যদি স্পিল ওভার এফেক্টটা দেখেন সেটা কিন্তু অনেক বড়। সেটা শুধুমাত্র আর্থিক ক্ষেত্রে নয় বা তাদের আর্থিক উন্নয়নের ক্ষেত্রে নয়, তারা কিভাবে সামাজিকভাবে একে অপরের সাথে যোগাযোগ করছে, তাদের অ্যাটিটিউড টুয়ার্ডস ফ্যামিলি প্ল্যানিং কী হতে পারে, সোসাইটি হতে পারে, অন্য অনেক বিষয় আছে। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কিন্তু যে রিসেন্ট যে ইনিশিয়েটিভগুলো হচ্ছে এই বিষয়ে, এবং সেটাই এই যে রানা প্লাজা নিয়ে আমরা বলছি যে রানা প্লাজা আমাদের জন্য একটা দুর্ঘটনা, এবং আমরা সবাই এটার জন্য দুঃখিত। কিন্তু এর থেকে আমরা যে জায়গাটায় কাজে লাগাতে পারি এটাকে যেভাবে, সেটা হচ্ছে আমরা এ থেকে কী লেসন নিলাম। সবাই আমরা মোটামুটি এ থেকে একটা বড় শিক্ষা পেয়েছি যে এই শিল্পকে যদি আমার টিকিয়ে রাখতে হয়, এই মানুষদের জন্য কর্মসংস্থান যদি অব্যাহত রাখতে হয়, তাহলে আমাকে কিন্তু নতুন করে ভাবতে হবে। এবং সেখানে শ্রমিকের স্বার্থের বিষয় আছে, সেখানে শ্রমিকের আপনি যদি বলেন রাইটস ইস্যু আছে, শ্রমিকের নিরাপত্তার বিষয় আছে, কাঠামোগত নিরাপত্তার বিষয়গুলো আছে। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশ সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। আইএলও আন্তর্জাতিক সংস্থা হিসাবে যথেষ্ট অগ্রবর্তী ভূমিকা পালন করছে। আপনি ইউরোপিয়ান বায়ার্স যারা আছে তারা অ্যাকর্ড বলে একটা করেছে, আমেরিকান অ্যান্ড ক্যানাডিয়ানস যারা আছে তারা অ্যালায়েন্স বলে করেছে। এবং এখানে কিন্তু আপনি একটা সম্মিলিত উদ্যোগ লক্ষ্য করছেন, এবং এটা সন্তুষ্টির খবর। যদিও আমরা অনেক দূর যাওয়া দরকার। গতকাল না পরশু একটা রিপোর্ট দেখলাম, সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি গার্মেন্ট ফ্যাক্টরিজগুলো আছে তার বেশিরভাগ ফ্যাক্টরি কিন্তু অনেক
একটা অগ্রগতি করেছে। এবং কিন্তু আমার ধারণা যে এটা কিন্তু আমরা যেটা প্রথমে বলছিলাম যে এটা শুধু বাংলাদেশের আমি যথেষ্ট করলাম সেটাই যথেষ্ট নয়, আমাকে কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে কিন্তু এখানে তুলনামূলক বিচারে আমাকে ধন্যবাদ। আমি টিকে থাকতে প্রফেসর মাসুদ, আমি অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের সূত্র ধরে আমি বলবো যে এই যে আন্তর্জাতিক প্রেক্ষাপট যদি বলা হয় যে স্কিল ডেভেলপমেন্ট যেটা আপনারা উদ্যোগ নিয়েছেন করছেন, আপনার ইউনিভার্সিটি থেকে যারা বের হয়ে আসছে, যারা গ্র্যাজুয়েটরা বের হয়ে আসছে, তাদের কার্যক্রমকে আপনারা দেখছেন যে তাদের ইম্প্যাক্টে কি ফলো আপ কী করা হচ্ছে, যে ওরা কীভাবে এই ইন্ডাস্ট্রি থেকে ভূমিকা রাখছে? হ্যাঁ, আমাদের কারিকুলাম এবং আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এগুলো আমরা আন্তর্জাতিক মানের করার চেষ্টা করছি, শুধু মুখে মুখে না, কার্যত। যেমন বিভিন্ন দেশের ইউনিভার্সিটির সাথে আমরা কোলাবোরেট করছি। এই সম্প্রতিও নেদারল্যান্ডস গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা আমাদের 17 জন ফ্যাকাল্টিকে নেদারল্যান্ড পাঠিয়েছিলাম CSR ট্রেনিং দেওয়ার জন্য, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এরা সবাই যেভাবে ট্রেনিং প্রাপ্ত হচ্ছে, সেই গ্র্যাজুয়েটরা গিয়ে যখন RMG সেক্টরে প্রবেশ করছে তখন পজিটিভ ফিডব্যাক আসছে। ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির। CSR গার্মেন্টস সেক্টরের জন্য এখন বিশেষ চাহিদা আমাদের বায়ারদের কাছ থেকে, এই ব্যাপারে আপনার মন্তব্য? এটা যেমন অধ্যাপক সাহেব যেটা বলছিলেন, একটুখানি তার রেস ধরে বলি যে আসলে কিন্তু একটা ইউনিভার্সিটি এখন আছে, গার্মেন্টস সেক্টরের যা সাইজ এবং আমাদের যে কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট দরকার, তাতে কিন্তু আরও বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ের দরকার। কারণ এই যে ভাইস চ্যান্সেলর সাহেব যেটা বলছেন, ওনার বিশ্ববিদ্যালয় খুব ভালো কাজ করছেন, এবং এর থেকে যদি সবচেয়ে ভালো কাজও হয় তাইলেও কিন্তু আমাদের এখনকার চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জের ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট নয়। তবে যেটা বলছিলাম প্রথমে, যেটা খুবই ভালো একটা উদ্যোগ, এবং আমাদের গার্মেন্টসের ওয়ান অফ দ্য হ্যান্ডিক্যাপ যেটা হচ্ছে মিডল ম্যানেজমেন্ট আমরা বাংলাদেশি পাচ্ছি না, এবং তাতে করে আমাদের নিজস্ব সম্পদ তৈরি করাটা খুব জরুরি দরকার, এবং তাদেরকে আন্তর্জাতিক মানের পর্যায়ে আমাদের তৈরি করতে হবে। এবং আমি শুনে খুশি হলাম। ধন্যবাদ। আমাদের বিরতিতে এখন যেতে হবে, বিরতি পরে আমরা আমাদের কনক্লুডিং রিমার্কস শুনবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, সংক্ষিপ্ত ব্রেকে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। RMG অ্যান্ড বাংলাদেশ অনুষ্ঠানে সবাইকে আবার স্বাগতম। আমরা কথা বলছি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির এবং BUFT-র ভাইস চ্যান্সেলর ডক্টর মাসুদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই সময় আমরা একটি বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টস ফ্যাক্টরি, যে আমরা যে কথাগুলো বলেছি কতটা উন্নত হয়েছে, আমরা চলুন একটু দেখে আসি বাংলাদেশি ফ্যাক্টরি। ফ্যাক্টরির যাত্রা শুরু থেকে পর্যন্ত বিশেষ করে শ্রমিক, মালিক বা মিড ম্যানেজমেন্ট সবার সম্পর্কে এতই চমৎকার যে এখনো পর্যন্ত যদি এভাবে বলি যে শুরু থেকে ম্যাক্সিমাম ওয়ার্কারই আমাদের সাথে এখনো পর্যন্ত আছে। সেফটি সিকিউরিটিতে সবচেয়ে বেশি জোর দিয়ে থাকি। শ্রমিকদের কাজের যে পরিবেশ, চমৎকার পরিবেশ, সরকারি ছুটির সাথে আমাদের নিজস্ব কিছু ছুটির তালিকা আছে, এগুলো তারা পায়। ঈদের যে ফেস্টিভ্যাল বোনাস যথাসময়ে তারা পেয়ে যায়। গর্ভকালীন সময়ের ছুটিটা তারা পায়, মাতৃত্বকালীন ছুটি সহ। চিকিৎসা সুবিধা পর্যাপ্ত। তারপরেও আমরা এখানে খুব কাছে নারী ও শিশু হসপিটাল যেটা আছে, তার সাথে আমাদের একটা সমঝোতা আছে। 1 লক্ষ গ্যালন পানি সবসময় রিজার্ভারে থাকে। সেই সাথে আমাদের ফায়ার হাইড্রেন্ট সিস্টেমে জকি পাম্প ব্যবস্থা করা আছে। ইলেকট্রিসিটি ফেল করলেও অটোমেটিক ডিজেল ইঞ্জিন দ্বারা ফায়ার ফাইটিংয়ের জন্য পানি সাপ্লাইয়ে কোনো ধরনের অসুবিধা আমাদের নেই। অ্যাকর্ডের যে সমস্ত রিকোয়ারমেন্টসগুলি তৈরি হলো, এই রিকোয়ারমেন্টসগুলি আগে থেকেই আমাদের ম্যাক্সিমাম ফুলফিল করা ছিল। সার্টিফিকেটে আমরা ওয়েল ইকুইপড ফ্যাক্টরি এবং সেফ ফ্যাক্টরি।
5 বছর যাবো এখানে চাকরি, আমি অনেক ফ্যাসিলিটি পাই, অনেক সুযোগ সুবিধা পাই। আমরা সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করি। তো ডিউটির পর যদি অতিরিক্ত আমাদের ওভার টাইমের কোনো ঘন্টা থাকে তাহলে 7টা পর্যন্ত ডিউটি, 2 ঘন্টা আমাদের ওভার টাইম থাকে। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের বেতনের স্যালারি দেওয়া হয়। আমাদের ফ্যাক্টরিতে বাচ্চা রাখার একটা আছে, জায়গা আছে, সেখানে বাচ্চা রাখা হয়। প্রতিটা টয়লেট একটা অভিযোগ বক্স আছে। তো আমরা যদি অভিযোগপত্র রাখি তাহলে আমাদের ওয়েলফেয়ার ম্যাডাম আছে, তারা দেখে তাহলে আমাদের কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা সমস্যার সমাধান করে। বছরে একবার করে পিকনিক হয়, সেখানে পিকনিকে গিয়ে আমরা অনেক আনন্দ করি। অনুষ্ঠানের শেষ প্রান্তে ডক্টর মাসুদ, আমরা আপনার কাছ থেকে শুনতে চাইব এই গার্মেন্টস সেক্টর রিলেটেড যে এডুকেশন, এর ফোকাস এবং বিইউএফটির ভবিষ্যৎ পরিকল্পনা কী করছেন? আপনি জেনে খুশি হবেন যে বিইউএফটি সর্বোত্তম চেষ্টা করছে ভবিষ্যতে যাতে আরএমজি সেক্টরকে পরিপূর্ণভাবে হিউম্যান রিসোর্সেস যা তাদের স্কিল নিড সেটা প্রতিপালন করা যায় কিংবা পূরণ করা যায়। তো আমরা সেই লক্ষ্যে বিইউএফটিকে গড়ে তুলছি। প্রথমেই এর পার্মানেন্ট ক্যাম্পাস হচ্ছে এবং 12 তলা একটা ভবন যার 2টো বেসমেন্ট, এবং সেইখানে 4 লক্ষ স্কোয়ার ফিট আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য রেখেছি, যেখানে 100রও বেশি ক্লাসরুম, 70টারও বেশি ল্যাবরেটরি এবং সমস্ত ফ্যাসিলিটি সহ আমরা এমন একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলছি যেটা হবে এই রিজিয়নের মধ্যে সেরা। ধন্যবাদ। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে আমরা জানতে চাইব যে শেষ কনক্লুডিং রিমার্কস, যে বাংলাদেশের গার্মেন্টসের ভবিষ্যতের জন্য কি করণীয়? আমরা যেভাবে শুরু করেছিলাম গার্মেন্টস, আগামী দিনে কিন্তু সেভাবে থাকবে। চ্যালেঞ্জ অনেক আছে, আমাদের ভ্যালু চেইনে উঠতে হবে। অর্থাৎ আমরা এখন যে স্বল্প দামি জিনিস তৈরি করি সাধারণভাবে, তার থেকে আমাদের মূল্য সংযোজন যত বেশি দামি জায়গায় যেতে পারি সেটা করতে হবে, এবং তার মৌলিক উপাদান কিন্তু হলো শ্রমিকের শিক্ষা। এই ক্ষেত্রে আমরা যদি এই ভ্যালু চেইনের প্রতি মনোযোগী হই বা ভ্যালু চেইনটাতে উপর দিকে উঠতে চাই, তাহলে কিন্তু এখানে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। এটা আপাত দৃষ্টিতে আপনাকে ফল না দিলেও কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু এটা ফল দেবে। এবং এক্ষেত্রে আমি মনে করি যে আমরা যে কম্পিটিশনের যে চেহারাটা দেখলাম, তার পাশাপাশি কিন্তু আরেকটু বলে রাখা দরকার, ঘরের পাশে মিয়ানমার কিন্তু তৈরি হচ্ছে নতুন কম্পিটিটর হিসাবে। কাজেই ইন্ডিয়াও এখন অনেক ভালো করছে। এক্স্যাক্টলি। তবে ইন্ডিয়া, আমি মনে করি ইন্ডিয়াকে আমি চ্যালেঞ্জ হিসেবে না দেখি, ইন্ডিয়াকে আমার অপরচুনিটি হিসেবে দেখি। তার কারণ হচ্ছে ভবিষ্যতের অর্থনৈতিকভাবে উন্নত ভারতে আমার রফতানি একটা বড় সুযোগ থাকবে। তো কাজেই এইদিকে একদিকে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, আরেকদিকে সুযোগ তৈরি হচ্ছে। আমাদেরকে এখন আমাদের যে সম্পদ আছে সেটাকে সর্বোত্তম ব্যবহারের মধ্য দিয়ে যেতে হবে। এবং আরেকটা আমি শেষ কথাটা বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশি মানসিকতার মধ্যে না থেকে আমাকে কিন্তু বাংলাদেশটাকে আমার ভিত্তি ধরে আমাকে ভাবতে হবে আন্তর্জাতিক প্রেক্ষাপটে। তবেই আমরা এই যে গার্মেন্টস সেক্টরের জন্য যে টার্গেট আমরা সেট করেছি, বা আগামী দিনে এটাকে আমরা যেভাবে আমাদের সকলের কল্যাণের জন্য দেখতে চাই, সেটা সেই লক্ষ্যে যাওয়া। ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, ধন্যবাদ প্রফেসর ডক্টর সৈয়দ মাসুদ হোসেন এই প্রাণবন্ত আলোচনায় অংশ নেবার জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা এই পর্বটি আবার দেখতে চান কিংবা আমাদের আগের কোনো পর্ব, লগ করুন www.rmgbd.net। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।